কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে দাঁড়ালেই চোখে পড়ে সুদূর বিস্তৃত সিকিমের পাহাড় শ্রেণী, উত্তরবঙ্গের এক শান্ত গ্রাম যাকে ঘিরে রেখেছে পাইন গাছের ঘন জঙ্গল। এখানে পাহাড় কথা বলে তার বন্ধু নদীর সাথে, আর সেই নদীর সাথে মিলিত হয় অপূর্ব কিছু ঝর্ণা। লাভার কাছে লুকিয়ে থাকা ছোট্ট একটি পাহাড়ি গ্রাম মাইরুং। জায়গাটা কি শান্ত, সুন্দর তো বটেই। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। আর আমার বাদিকে এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা আমার খুবই প্রিয়। বয়সকালে এইরকমই একটা পুরনো বাড়িতে পাহাড়ের ভিউ দেখতে দেখতে শেষ জীবনটা কাটানোর ইচ্ছে। কারণ এখানকার মানুষ দেখা হলেই একগাল হাসি দিয়ে ওয়েলকাম জানায়। মাইরং গাঁও কলকাতা থেকে কিন্তু খুব বেশি দূরে না, মাত্র 15 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামে। আর লোকনাথ ট্রাভেলসের এই স্লিপার বাসের আমার ভাড়া পড়েছে মাত্র 1100 টাকা, যা তোমাদের ফেস্টিভ সিজনে প্রায় ডবল বা ট্রিপল হয়েই যেতে পারে। আর প্রায় 12 ঘন্টা পরেই পৌঁছে গেলাম তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, যেটা শিলিগুড়িতে। এইখান থেকে একটা 3500 টাকা দিয়ে গাড়ি ভাড়া নিয়ে নেব এবং আমরা সোজা চলে যাব মাইরুংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে চলতে চলতে পৌঁছে গেলাম এক নদীর সামনে, যার নাম চেল। জায়গাটা গরুবাথানে। নদী আমার ভীষণই প্রিয়, এবং নদীর ব্যাকগ্রাউন্ডে যদি পাহাড় দেখা যায় তাহলে তো সোনায় সোহাগা। একটা ডেস্টিনেশনে পৌঁছানোর আগে বা মাঝে যদি এই রকম কিছু অপূর্ব জায়গা দেখা যায় তাহলে সেই জার্নিটা আরও দুর্দান্ত হয়ে ওঠে। উত্তরবঙ্গের পাহাড় আর জঙ্গলের মাঝে লুকিয়ে আছে এক টুকরো শান্তি। গরুবাথানের বুক চিরে বয়ে চলা চেল নদী, স্বচ্ছ জলের শব্দ আর চারপাশের সবুজের নীরবতা এখানে যেন সময় থেমে যায়। আর এই চেল নদীর পথ ধরে আমরা এগিয়ে চললাম খোয়াপানির দিকে। লোয়ার কুয়াপানি থেকে আপার কুয়াপানি যখন আমরা গাড়িতে উঠছি, আমি ফিল করলাম যে ওই জিগজ্যাগ গাড়িটা অনেকটাই করছে। জুলুকে তো আমরা এই জিগজ্যাগ রোড দেখার জন্য অনেক সময় ঘুরতে থাকি, কিন্তু আমাদের এই মাইরুং যাওয়ার পথে এই রকম যে একটা সুন্দর রাস্তা রয়েছে সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না। এবং যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা থেকে এই জিগজ্যাগ রোডের ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। কিছুটা পথ এগোতেই পেছনে পড়ে রইল লাভা শহর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আরো 16 কিলোমিটার এগোলাম, আর তারপরেই চলে এলাম আমার আগামী 3 দিনের আস্তানা অদিতি স্টে। অতদা, নর্থ বেঙ্গল তো এলাম, কিন্তু একটুকু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না? দেখো, কাঞ্চনজঙ্ঘা আমার এই হোমস্টে থেকেই দেখা যায়। তুমি এখন ফগি আছে বলে তুমি আজকে সকালে বুঝতে পারলে না। তুমি একদম বিছানায় শুয়ে ফুল রেঞ্জ অফ নাথুলা পাবে, আর কাঞ্চনজঙ্ঘার অল্প একটু পার্ট পাবে আমাদের লেফট সাইডে। কিন্তু এই নাথুলা সহজে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা সেটা দেখতে গেলে তোমাকে একটা ছোট্ট ট্রেক করতে হবে। আর রিকিসুম ভিউ পয়েন্টের কিন্তু আরেকটা সিগনিফিকেন্স আছে।
1902 সালে ব্রিটিশ এরাতে একটা বাংলো তৈরি ছিল ওখানে, যেটা ট্র্যাভেলারদের জন্য। আনফর্চুনেটলি ওটা 1980 সালে ধ্বংস হয়ে যায়। এখন রুইন্সটা কিন্তু ওখানে রয়েছে, এটারও একটা সিগনিফিকেন্স রয়েছে জায়গাটায়। মানে সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার সাথে একটা হিস্টোরিক টাচ, ব্যাপারটা কিন্তু আলাদাই। ট্রেক করতে কষ্ট হয় সেটা কিন্তু সত্যি, কিন্তু ট্রেকের শেষে যে স্যাটিসফ্যাকশনটা হয়, যেন মনে হয় কিছু একটা অর্জন করলো, এবং সেই স্যাটিসফ্যাকশনের জন্যই এই কষ্টটা সার্থক বলে আমার মনে হয়। বেশিক্ষণের ট্রেক নয় এটা, রিকিসুং মোটামুটি আধ ঘন্টা হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে। আমরা অলরেডি 70% চলে এসেছি, বাকি রাস্তা এই রকমই, খুব কঠিন ট্রেক নয় এটা। মানে যারা একদম বিগিনার তারাও করতে পারেন, বয়স্ক লোকেরাও করতে পারেন যদি হাঁটুর সমস্যা না থাকে। তবে এখানে এই পাইন জঙ্গলের মধ্যে এই যে অসাধারণ অনুভূতি, একটা গা ছমছমে ভাব, পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, এইটা কিন্তু বেশ মজাদার। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার একটা ভালো ট্রেকের পরে আমরা চলে এসেছি এখন রেশমকোটি, যাকে নেপালি ভাষায় বলে, বা আমরা যেটাকে রিকিসুম বলে থাকি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু কপাল খারাপ যে মেঘ রয়েছে, ফগ রয়েছে, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাথুলা দেখা যাচ্ছে না। ঋষভের যে হাইট, আমরা প্রায় সেম হাইটেই রয়েছি। এতটা কষ্ট করে ট্রেক করে আসার পরে এই ভিউটা সার্থক। এখানে বসে কিছুটা সময় কাটাই, তারপরে আবার নেমে যাব। দাঁড়িয়ে আছি রিকিসুমে, এবং আবার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওখান থেকে কিন্তু একদম প্রপার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটা ছবি দেখাচ্ছি, অম্লান দ্বারা, অতনু দ্বারা যখন এসেছিলেন তখন কিন্তু দেখতে পেয়েছিলেন। আমার কপাল খারাপ, আমি দেখতে পেলাম না, কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর সময় কাটানোর জন্য। বাকি আবার এই দিকটাতে হচ্ছে নাথুলা, এখন কিছুই দেখা যাচ্ছে না। জায়গাটা কিন্তু একদমই অফবিট, একদমই আনটাচ। এখন শুধুমাত্র আমরাই রয়েছি এখানে, আর কেউ নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়গুলোর মধ্যে একটা পাহাড়, একদম টপ পয়েন্ট, এইখান থেকে বসে যে ভিউগুলো পাওয়া যাচ্ছে, যে দেখতে পাচ্ছি, সেটা হয়তো মুখে বলে বোঝানো যাবে না। তবে জায়গাটা ভীষণই সুন্দর। আগে টেন্টের ব্যবস্থা ছিল, আগের বার যখন এসেছিলাম দেখেছিলাম টেন্টে থাকা যায়, এখন সেটা নেই। কেন নেই আমি জানি না, তবে যদি রাত কাটানোর ব্যবস্থা হয় এখানে, তাহলে নিশ্চয়ই সেটা খুবই সুন্দর হবে। পরিষ্কার আকাশ বা পূর্ণিমার আকাশে যদি এখানে রাত কাটানো যায়, সামনের পাহাড়গুলো চকচক করবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে পূর্ণিমার রাতে, সাথে নাথুলা দেখা যাবে। এক অদ্ভুত মায়াবী রাত হবে সেটা। ট্রেক করে এলে কিন্তু দুর্দান্ত খিদে পায়, আর আমাদের এই হোমস্টেতে একদম দুপুরের লাঞ্চ গুছিয়ে দেওয়া রয়েছে। আজকে ভাত, সাথে রয়েছে ফুলকপির তরকারি, বেগুনের ভর্তা এবং ডিমের ঝোল। আর এই রকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে যদি লাঞ্চটা সেরে ফেলা যায়, তাহলে মন্দ কি। পাহাড়ে এলেই আমি নদীর খোঁজ করি, আর এবারেও তার ব্যতিক্রম হলো না।
মাইরুং থেকে 30 মিনিট ড্রাইভ করে গেলে দেখতে পাওয়া যায় এক অসাধারণ সুন্দর জায়গা, যার নাম সান্তুক। আমি আগেই বলেছিলাম যে পাহাড়ে এলে কিন্তু আমি নদী খুঁজি, কারণ এই পাহাড় এবং নদীর যে মিলন সেটা আমাকে বারবার মিলতে থাকে। যে জায়গায় এখন রয়েছি সেটা সান্দুক, এবং যে নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে তার নাম রেলি। নেপালি ভাষায় একে রেলি খোলা বলে, কারণ খোলা মানে হচ্ছে নদী, যেরকম ঋষি খোলা, রেলি খোলা এরকম। এবং নদীর জল প্রচণ্ড ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা, প্লাস হচ্ছে একদম পরিষ্কার স্বচ্ছ, পাথরগুলো একদম দেখা যাচ্ছে নিচের। গরমকাল হলে হয়তো এখানে একটু স্নান করতাম, কিন্তু এখন শীতকাল, জলের পরিমাণও কম। বর্ষাকালে এই নদীর হয়তো পুরো রূপটাই অন্যরকম, একটু ভয়াবহ রূপ ধারণ করে। তবে এখন অল্প জল, কিন্তু খুব সুন্দর জায়গাটা লাগে। উত্তরবঙ্গের পরিচিত পাহাড়ের মাঝেই লুকিয়ে আছে এক অচেনা শান্তি, সেই ছোট্ট গ্রাম সান্তুক। রেলি নদীর স্বচ্ছ জলে মিশে থাকে নীরবতার সুর। এখানে আসলে বোঝা যায় শান্তি ঠিক কতটা সুন্দর। পাহাড়ি নদী তার স্বচ্ছতা খুঁজে পায় অসংখ্য ঝর্ণার ছোঁয়ায়, আর সেই খোঁজেই পা বাড়ালাম ডুকা ফলসের দিকে। হয়তো এই ঝর্ণা আকারে ছোট, তবুও পাহাড়, জলের সুর আর নীরবতা সব মিলিয়ে তৈরি করে এক গভীর অনুভব। মাইরুংয়ের সৌন্দর্য দেখার পর আমার ইচ্ছে হলো এখানকার মানুষদের গল্পও জানতে। এই গ্রামের মানুষরা মূলত বৌদ্ধিস্ট বা খ্রিস্টান, কিছু হিন্দু মানুষও আমি দেখেছি। তবে হাঁটতে হাঁটতে এই গ্রামের মধ্যে আমি চলে এসেছি একটি 100 বছর পুরনো পাহাড়ি চার্চে। যে চার্চটা একদম চারিদিকে ফুলে ঘেরা, এবং চারিদিকে গাছপালা, পাহাড়, শান্ত, একদম শান্ত জায়গা। চার্চটা বন্ধ ছিল, এবং আমি যখন রিকোয়েস্ট করলাম চার্চটা খুলে দেওয়ার জন্য, তিনি বললেন ঠিক আছে খুলে দিচ্ছি, আপনি ভেতরে দেখুন। এবং সেই সুযোগ আমি নষ্ট করলাম না, এখানে এসেও প্রার্থনা করলাম। সত্যি কথা বলতে সারা দিন বা দুদিন ধরে এইখানে সময় কাটানোর পরে একটি চার্চে এসে প্রার্থনা করার পরে মনটা যেন আরো হালকা হয়ে গেল। সেই টানেই সন্ধ্যের আলো ফুরোনোর আগে পায়ে হেঁটে পৌঁছে গেলাম এক প্রাচীন গির্জায়, যেখানে এখনো লুকিয়ে আছে ব্রিটিশ আমলের স্মৃতি। এখন সন্ধে প্রায় ঘনিয়ে আসছে, তাই ফিরবো এখন আমরা হোমস্টের দিকে, গিয়ে দেখি কি হয়। তবে ওয়েদার থেকে শুরু করে সমস্ত কিছুটাই এই জায়গার বেশ সুন্দর। শহরে আমি কখনো সূর্যোদয় দেখি না, কিন্তু পাহাড়ে এলে আমি কখনো মিসও করি না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে
ভোরের সূর্যোদয়ের মায়া বুকে নিয়ে নিঃশব্দ গ্রামটার পথে হেঁটে পড়লাম অচেনা গল্পগুলোকে চিনতে। এই গ্রামে প্রচুর সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। বেশিরভাগ বাড়ি বাঁশের কঞ্চি এবং মাটি দিয়ে তৈরি করা, এবং তার উপর রং করা রয়েছে। একজনের সাথে কথা বলেছি, একটুখানি বাড়ির ভেতরটা যদি ঘুরে দেখা যায়, তার জন্য চেষ্টা করছি যে বাড়ির ভেতরটা কীরকম হয়। नमस्ते जी। नमस्ते। ये घर कितना पुराना होगा? वो 40 साल का हुआ। 40 साल 40 साल से ज़्यादा ही होगा। ज़्यादा ज़्यादा नहीं, 40 साल से। 40 साल। वो बनाने से तो 40 साल हुआ। बैठने के लिए 35 साल बैठे। अच्छा, हाँ, यहाँ पर अभी आप तो इधर नहीं रहते? नहीं रहते, वो भैया वो हाँ हाँ। बैठे रहते। तो ये आप खुद बनाए थे? हाँ, अपने से बना? अपने से बनाया। अपने हाथों से बनाया पूरा घर? हाथों से वो दूसरा आदमी लगाया, लेकिन आप अभी लग गया बनाया। अच्छा, ऐसे ही। ये घर कैसे बनता है? मतलब ये क्या चीज रहता है? ये बांस है, अच्छा, बांस। और बांस के ऊपर आप मिट्टी लगाते हैं? बांस छिलते रहे, हाँ हाँ हाँ। छिलके वो बनाते हैं। और उसके ऊपर और मिट्टी इसमें रहता है? मिट्टी लगाया। अच्छा, वो सीमेंट लगाने से तो अच्छा हाँ हाँ हो हाँ। जाएगा। सीमेंट लगाने से तो वो ऐसे ही दमनी तो चाहिए, पैसे। हाँ हाँ हाँ। पैसे नहीं होने से तो क्या करना है, यही मट्टी लगाना है। तो ठंडा में ये गर्म रहता है घर? गर्म रहते हैं। ये मिट्टी की वजह से गर्म हाँ, रहता गर्म है, होते हैं। और गर्मी में ठंडा रहता है। गर्मी पहले तो नहीं, ऐसे टूरिस्ट हाँ हाँ। नहीं आता है। आपका जन्म यही यही है तो इधर ही हो? मेरे बाप की भी अरे यही है। बाप। हाँ, मेरे बाप का यही है, जन्मदिन, साल, महीने सब यही है। ये बहुत खूबसूरत है आपका गांव, हाँ, बहुत खूबसूरत है। ऐसे तो क्या करें। ठीक है, थैंक यू जी। Thank you. আরও কিছুটা পথ পেরোতেই নীরবতার মাঝে চোখে পড়ল এক ছোট্ট গুম্ফা। এখানকার মানুষদের বিশ্বাসের জায়গা। तो नमस्ते। सर, मोनेस्ट्री कितना पुराना है ये मोनेस्ट्री कितना पुराना है? गुम्फा, हाँ, कितना पुराना? अभी तो आप लोग सब कंक्रीट का बना रहे हो? हाँ, कंक्रीट का हो जा रहा है। पहले तो आप लोग वैसे मिट्टी का ही घर में रहते थे। दीदी हेलो बोल दीजिए, हेलो। কিন্তু মাইরুং এলে থাকবেন কোথায়? আমার ব্যক্তিগত রিকমেন্ডেশন অদিতি স্টে। এখানকার খাওয়া দাওয়া একদম ঘরোয়া, যেন নিজের বাড়ির স্বাদ। আর সঙ্গে রয়েছে আরামদায়ক ও পরিষ্কার রুম, বাথরুমে গিজারের সুবিধাও আছে। সব মিলিয়ে একদম পারফেক্ট একটা পাহাড়ি স্টে। যারা এখানে আসার প্ল্যান করছেন তাদের জন্য এই হোমস্টের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। অম্লানদাদের সাথে, অতনুদাদের সাথে যোগাযোগ করে নেবেন এখানে এবং বুকিং করে চলে আসবেন। কারণ মাইরুং গ্রাম বা মাইরুং ভ্যালিও বলা চলে এটাকে। এইখানে কিন্তু বছরের বিভিন্ন ঋতুতে এর সৌন্দর্য বিভিন্ন রকমের হয়। মাইরুং আমার কাছে শুধু একটি গন্তব্য নয়, এটা এক অনুভূতি। এখানকার মানুষ, নদী, ঝর্ণা, পাহাড় আর তাদের নির্ভেজাল সরলতা সব কিছু মিলে হৃদয়ে এঁকে দিয়েছে এক অমলিন ছাপ। ইচ্ছে করে যেন বারবার ফিরে আসি এই আপন হয়ে ওঠা অচেনা গন্তব্যে।